নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, অনলাইনে খাবার অর্ডার আমরা প্রায় সকলেই করে থাকি, তাই তো? বিভিন্ন রকম ফুড ডেলিভারি অ্যাপ, যাদের দাবি সবচেয়ে ফাস্ট আর 5 স্টার ডেলিভারি নাকি তারা করেন। কিন্তু তাদের হয়ে যারা আসলেই খাবারগুলো আমাদের বাড়ির দরজার সামনে নিয়ে আসেন, তাদেরকে কত কিছুর সম্মুখীন হতে হয় কোনোদিনও ভেবে দেখেছেন? রোজ রোজ কত বিচিত্র অভিজ্ঞতার সামনে পড়েও হাসি মুখে তারা কিন্তু কাজ করে যান। আজ আপনাদের শোনাবো এমনই একটা গল্প, যেখানে একটা ফুড ডেলিভারি অ্যাপের ডেলিভারি পার্টনারের একটা গোটা দিনের অদ্ভুত সব ঘটনার কথা, এবং সে কেন সেই দিন এত ঘটনার মুখোমুখি হয়েও মাঝপথে কাজ বন্ধ করে দেয়নি, সেই গল্পই শোনাবো আপনাদের। গল্প পাঠে তুষার এবং গল্পের সূত্রধার আমি অরিত্রিকা। শুরু হচ্ছে কৌস্তব দাসের কলমে লেখা গল্প ডেলিভারি দিনলিপি। সকালে ফোনের অ্যালার্মে ঘুমটা ভাঙতেই মেজাজটা তিরিক্ষি হয়ে যায় অরিন্দমের। এমনিতেই গতকাল রাতে একটু বেশি ঢেলে ফেলেছিল গলায়, নেশাটাও ভালোই চড়ে গিয়েছিল। তবে যতটুকু জ্ঞান ছিল ওর, তার মধ্যে মনে পড়ছে নেশার ঘোরে ওর এক্স গার্লফ্রেন্ড অনন্যাকে ফোন করে উল্টোপাল্টা অনেক কথা বলেছিল। ব্যাস, তারপর আর কিচ্ছু মনে নেই। ঘুম ভাঙতেই সেই কথাটা মাথায় আসে আর মেজাজটা খিঁচড়ে যায় আরও। ধুর ধুর, মদ মানুষে খায়, খেলেই উল্টোপাল্টা কাজ করে ফেলি আমি, ভাল লাগে না। হারামজাদা প্রতিমটাকে বললাম, ওর পাল্লায় পড়ে এসব হলো। আর একটু খা করে পুরো বোতলটা শেষ করিয়ে দিল। মাথা ধরে বিছানায় বসে এসবই ভাবছিল ও। তখন ওর পাশে পড়ে থাকা ফোনটা বিকট শব্দে বেজে উঠল আবার। এবার আর অ্যালার্ম নয়, রিংটোন। বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিতেই দেখে প্রীতম ফোন করছে। আরও রাগ উঠে যায় তার এই ছেলের নাম দেখে। ফোনটা রিসিভ করেই ঝাঁঝিয়ে ওঠে অরিন্দম। বলে, সকাল সকাল কি চাই? হ্যাঁ, কালকে আমাকে পুরো 1 বোতল মদ খাইয়ে শান্তি হয়নি? একই হ্যাংওভার কাটছে না, তারপর অন্যাকে কাল রাতে যে কী সব বলেছি, সেসব যখনই মনে পড়ছে না আরও মাথা গরম হয়ে যাচ্ছে। এই তুই শালা কি বলতো? হ্যাঁ, এত ঢ্যাম না কেন? আরে চিল ভাই চিল। আরে মদ খাবি না তো কি খাবি? হ্যাঁ, আরে ওটাই তো ওষুধ আমাদের। ছাড়ো সব বাদ দে, গ্রুপটা চেক কর জলদি। নিতা ম্যাম একটা মেসেজ করেছে, দেখ, দারুণ একটা কন্টেস্ট মতন। তাড়াতাড়ি দেখ হতচ্ছাড়া। আর এবার শরীরটাকে বিছানা ছেড়ে তোল, 8টা বেজে গেছে। কথাটা বলেই মুখের উপরে ফোনটা কেটে দেয় প্রীতম। অরিন্দম বেজার মুখ করে বিছানা ছেড়ে উঠে আগে ফ্রেশ হয়ে আসে। তারপর এসে ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ খুলতেই দেখতে পায় ওদের কাজের গ্রুপে এক গাদা মেসেজ। সেটাতে ঢুকে স্ক্রল করে করে একদম প্রথম মেসেজটার কাছে গিয়ে দেখে সেটা ওদের বস নিতা ম্যাম লিখেছে। আমাদের কোম্পানি আজকে একটা স্পেশাল ইভেন্ট অ্যারেঞ্জ করেছে শুধুমাত্র তোমাদের জন্য। আজকে সারাদিনের মধ্যে যে ডেলিভারি ম্যান টোটাল 50টা ডেলিভারি কমপ্লিট করতে পারবে এবং তার সাথে ডেলিভারি এক্সপিরিয়েন্স রেটিং যার 4.8-এর উপর থাকবে, তাকে কোম্পানি থেকে একটা স্পেশাল গিফট দেওয়া হবে। গিফটটা হলো একটা ইলেকট্রিক স্কুটি, যেটা তোমাদের সকলের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস। সো বয়েজ অ্যান্ড গার্লস, লেটস স্টার্ট ইউর ওয়ার্ক and compete with others for this grand prize. এতটা পরেই চোখ কপালে উঠে যায় অরিন্দমের। আরে বাস, এ তো দারুণ খবর। অনেকদিন ধরে ও ভাবছিল একটা ইলেকট্রিক স্কুটি কিনবে। সেটার এভাবে যে সুযোগ পেয়ে যাবে স্বপ্নেও ভাবেনি সে। তড়ি ঘড়ি করে রেডি হয়ে নেয় সে। তারপর ফোনে অ্যাপ থেকে নিজেকে লগ ইন করতেই সাথে সাথে 2টো অর্ডারের নোটিফিকেশন ঢোকে তার ফোনে। চটপট দুটোই অ্যাকসেপ্ট করে নিজের বহু পুরনো ভাঙাচোরা স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছে।
অরিন্দম, অর্থাৎ অরিন্দম সরকার, একজন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপের অধীনে কাজ করা একজন ডেলিভারি ম্যান। মাত্র 5 মাস আগে চাকরিতে জয়েন করেছে সে। এই কদিনে এই লাইনে ভালো নাম করে ফেলেছে। তাদের কলকাতার ব্রাঞ্চে তার নামে বেশ ভালো রেপুটেশনও তৈরি হয়েছে। প্রত্যেকটা ডেলিভারি কমপ্লিট করার পরেই প্রায় 5 স্টার রেটিং পেয়ে থাকে সে। তাই আজকের এই বিশেষ টাস্কটা নিয়ে তার মধ্যে যে আলাদা করে একটা উত্তেজনা থাকবে, এটা সমস্ত ডেলিভারি পার্টনাররাই জানতো অরিন্দমের বন্ধু প্রীতম, যে নিজেও একজন ডেলিভারি ম্যান। প্রথম লোকেশনটার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে অরিন্দম দেখে অর্ডার লোকেশন 1.5 কিলোমিটার দূরে। তাড়াতাড়ি স্কুটিতে উঠে এক টান দেয় সে। আজকে তাকে যে করেই হোক 50টা অর্ডার কমপ্লিট করতেই হবে সারাদিন। আধ ঘন্টার আগেই লোকেশনে পৌঁছিয়ে সে কাস্টমারের নাম্বারে ফোন করে। হ্যালো ম্যাম, হ্যাঁ আপনার অর্ডার ছিল। কোন বাড়িটা যদি বলেন, আর একটু যদি বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ও আপনি চলে এসেছেন, দাঁড়ান আমি বাইরে যাচ্ছি। ফোনটা কেটে যায়। এরপরে অরিন্দম দেখে সামনের একটা বাড়ির দরজা দিয়ে বেরিয়ে আসছে একজন। সেদিকে এগিয়ে যেতেই ও দেখে একজন অল্প বয়সী মেয়ে, পরনে ইয়োগার ড্রেস, ধপধপে ফর্সা গায়ের রং, আর মাথার চুল সম্পূর্ণ লাল। হঠাৎ দেখলে বিদেশি কোনো মহিলা বলে ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। কলকাতার এই গলির মধ্যে হঠাৎ করে বিদেশিনী চলে আসলো কি করে? বাবা, মানুষজন আজকাল কত রকমভাবে সেজে থাকে। যাক আমার কি। মেয়েটির দিকে খাবারের প্যাকেট হাতে নিয়ে এগিয়ে যায় অরিন্দম। ম্যাম আপনার অর্ডার, ওটিপিটা একটু বলবেন প্লিজ। আরে সেসব হবে, আপনি আগে আসুন তো আমার সাথে, আসুন। মানে কোথায় যাব? আমার এখনো অনেকগুলো অর্ডার আছে ম্যাম, কোথাও যাওয়ার এক ফোঁটা টাইম নেই। আরে বাবা চলুন তো, সব অর্ডার ঠিক ম্যানেজ করে নেবেন আপনি। চলুন, না হলে কিন্তু কমপ্লেন জানাবো আপনার নামে। কি হ্যাপায় পড়া গেল রে বাবা। অরিন্দম বুঝতে পারে না কি করবে, কিন্তু মেয়েটা যেরকম নাছোড়বান্দা, তাতে না গেলে সত্যিই কমপ্লেন না করে বসে। তাহলেই তো তার স্কুটি পাওয়ার স্বপ্নে ঠান্ডা জল পড়ে যাবে। অগত্যা নিজের ভাঙাচোরা স্কুটিটাকে একটা সাইডে দাঁড় করিয়ে লক করে মেয়েটার সাথে তার বাড়ির ভেতরে চলে যায় অরিন্দম। নিন, এবার প্যাকেটটা খুলে ফেলুন। কিন্তু ম্যাম। আহা, যা বলছি সেটা করুন না। অরিন্দম বিনা বাক্য ব্যয়ে খাবারের প্যাকেটটা খুলে ফেলে, মেয়েটার দিকে তাকায়। ততক্ষণে মেয়েটা নিজের ফোনে ভিডিও করতে শুরু করে দিয়েছে। এবার এই স্যালাডটা আপনি খেতে শুরু করুন। খাওয়ার সাথে একটু একটু করে নাচবেন আর মুখটা হাসি হাসি করে রাখবেন, ঠিক আছে তো? এবার হকচকিয়ে যায় অরিন্দম। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতে বলে, ম্যাম খাবারটা তো আপনি অর্ডার করেছিলেন, তবে আমাকে খেতে বলছেন, মানে কিন্তু কিছু বুঝতে পারছি না আমি। আর আপনি ভিডিও করছেন কেন? আসলে আমি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার, তো আমি ঠিক করেছিলাম একটা স্যালাড বোল অর্ডার দেব, আর যিনি ডেলিভারি দিতে আসবেন তাকে দিয়েই টেস্ট করাবো। উনি পুরোটা ফিনিশ করবেন এবং রিভিউ দেবেন, আর সেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব, দিয়ে হ্যাশট্যাগ দেবো ডায়েট ফর ফিটনেস। তো ওই জন্যই আর কি বলছি আপনাকে। নিন না, খেতে শুরু করুন আপনি, ভিডিওটা করছি আমি। না ম্যাম, এটা আমি করতে পারবো না। কোম্পানি যদি জানতে পারে আমি কাস্টমারের অর্ডার দেওয়া খাবার নিজেই খেয়ে নিয়েছি, আমার চাকরিটা চলে যাবে ম্যাম। এই আপনি তো বড্ড ভীতু লোক দেখছি, বলছি তো কিচ্ছু হবে না। আর তাছাড়া পুরো ঘটনাটা তো আমি বলে দেবো ভিডিওতে, আপনাকে কেউ কিচ্ছু ভুল বুঝবে না। এবার আপনি কি খাওয়াটা শুরু করবেন, নাকি আমি আপনার নামে কমপ্লেনটা লিখতে শুরু করব? এ তো মহান জ্বালায় পড়া গেল। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে অরিন্দমের। মেয়েটার দিকে একবার তাকালো সে। এই মেয়ে এমন বড় বড় চোখে তাকিয়ে আছে তার দিকে, মনে হচ্ছে ক্ষমতা থাকলে এখনই চোখ দিয়ে আগুন বের করে তাকে ভস্ম করে দিত। বেজার মুখে বক্সের ঢাকনাটা খুলে ভেতরে থাকা সিজার স্যালাডটা চামচ দিয়ে খেতে শুরু করে। এই তো গুড বয়। তা মুখটাকে ওরকম বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন আপনি? একটু হাসুন না।
নাহলে তো লোকে ভাববে আগে আপনাকে আমি মারধর করেছি, তারপর আপনাকে আমি খাবার খেতে দিয়েছি। অরিন্দম মনে মনে ভাবে, তা মারধর করাটাই বা বাদ রাখলেন কেন? যেভাবে ব্ল্যাকমেল করছিলেন হাতটাও চালিয়ে দিতে পারতেন। কি কুক্ষণে যে এই মহিলার বাড়ি খাবার ডেলিভারি করতে এসেছিলাম ভগবান জানে। খাবার খাওয়ার সাথে সাথে হাসি মুখে দু একবার কোমরও দোলাতে হয় তাকে। আজ অবধি জীবনে কোনোদিনও নাচেনি সে। দুর্গাপুজোর ভাসানেও কেউ তাকে আজ অবধি টেনে নাচাতে পারেনি। সেখানে একটা অল্প বয়সী মেয়ে তাকে তার চাকরির ভয় দেখিয়ে এই কাজ করালো, আবার সেটা পুরো ভিডিও করলো। এটা নাকি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। ছি 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 ছি, লজ্জা লজ্জা। কি কুক্ষণে যে আজ ডেলিভারির কাজে বেরিয়েছিল অরিন্দম। ব্যাস হয়ে গেছে ভিডিও। বাহ, আপনারও তো খাওয়া হয়ে গেছে দেখছি। থ্যাংক ইউ সো মাচ হেল্প করার জন্য। আসলে আমি ভিডিওর অ্যানাউন্সমেন্টটা আগেই করে ফেলেছিলাম, তো এখন যদি ভিডিও না দিই তখন আমার ফ্যানেরা আমাকে উল্টোপাল্টা বলতে শুরু করবে, তো সেই কারণেই আর কি। যাকগে, কত যেন পেমেন্টটা? অরিন্দম মেয়েটার কাছ থেকে টাকা নিয়ে এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। স্কুটিটা নিয়ে এক প্রকার প্রায় উড়েই বেরিয়ে গেল তল্লাট ছেড়ে। বাবা, বাঁচা গেল। সবে একটু হাঁপ ছেড়েছিল, এমন সময় আরও দুটো অর্ডারের নোটিফিকেশন ঢুকে ওর ফোন। দুটো লোকেশনই কাছাকাছি, আর সেম রেস্টুরেন্ট থেকেই খাবার অর্ডার করা হয়েছে। ফলে এই দুটো অর্ডার তাড়াতাড়ি কমপ্লিট করতে করতেই আরও অর্ডারের নোটিফিকেশন ঢুকতে থাকে ওর ফোনে। এত তাড়াতাড়ি অর্ডার সাধারণত আসে না, তবে আজ বোধ হয় ঠাকুর তার ওপর প্রসন্ন আছে। এতক্ষণে মেজাজটা আবার একটু ভালো হয় ওর। পরপর 5-6টা অর্ডার কমপ্লিট করার পর অরিন্দম এক ফাঁকে ব্রেকফাস্ট সেরে নেয়। তারপর আবার অর্ডার আসার অপেক্ষা করতে থাকে। মিনিট 5 পরেই ঢোকে আর একটা অর্ডারের নোটিফিকেশন। যে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার হয়েছে সেটার সামনেই দাঁড়িয়েছিল সে। তাই অর্ডার রেডি হতেই সেটা নিয়ে বেরিয়ে দেখে ড্রপ লোকেশন 4 কিলোমিটার, অনেকটাই দূরের রাস্তা। তাই গাড়ির স্পিড বাড়ালো সে। লোকেশনে পৌঁছে কাস্টমারকে ফোন করতেই আবার একজন মহিলার গলা শুনতে পেল অরিন্দম। হ্যালো, হ্যাঁ আপনার অর্ডার ছিল ম্যাম, যদি একটু বাইরে এসে অর্ডারটা নিয়ে যান। ও, তুমি খাবার নিয়ে চলে এসেছো? দাঁড়াও গো ছেলে, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। পায়ে বড্ড ব্যথা, ছোটাছুটি আর করতে পারি না। অরিন্দম আর কিছু না বলে ফোনটা রেখে দেয়। কিছুক্ষণ অপেক্ষা করতেই নীল রঙের একটা কোলাপসেবল গেট ঠেলে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্ক মহিলা। দেখেই বোঝা যাচ্ছে ইনি হয়তো জামা কাপড় কাঁদছিলেন। কাপড়ে সার্ফ লেগে আছে এখনো। শাড়ির একটা কোণ দিয়ে হাত মুছতে মুছতে এগিয়ে এসে তিনি বললেন, তুমি তো দাও বাবা, দাও খাবারটা দাও। এই নিন, আপনার হয়েছে 520 টাকা। এই নাও। অরিন্দম টাকাটা গুনে নিয়ে চলে যাওয়ার জন্য পিছনে ঘুরতেই ওই মহিলা তাকে ডেকে বললেন, আচ্ছা বাবা, একটু শোনো। অরিন্দম পিছনে ঘুরে ওনার দিকে তাকায়। দেখে ভদ্রমহিলা একটু কিন্তু কিন্তু ভাব করেও তার দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ বলুন। বলছি বাবা, তুমি কতদূর পড়াশোনা করেছো? হঠাৎ করে এই প্রশ্নে একটু হকচকিয়ে যায় অরিন্দম। অবাক গলায় বলে, কেন কাকিমা? আরে বলোই না। আমি ইংলিশে মাস্টার্স করেছি, সাথে বিএডও করা আছে। চাকরি পাইনি বলে এই ডেলিভারির কাজ করছি। বাবা, খুব ভালো ছেলে তুমি। তা বাবা, একটু ভেতরে আসো না। আবার ভেতরে? একটু আগের স্মৃতি মনে পড়তেই ভয়ে শিউরে ওঠে সে। এই মহিলা আবার কতদূর পড়াশোনা করেছো সেসব জিজ্ঞেস করলেন কেন আগে? ভেতরে নিয়ে গিয়ে পড়তে বসাবেন নাকি? দূর, আজ কি সব যে হচ্ছে তার সাথে ভালো লাগে না। কাকিমা, আমার তো এখনো অনেকগুলো ডেলিভারি রয়েছে, দেরি হয়ে যাবে। আজ যাই, পরে আসবো না হয়। ভেতরে এসো। ওনার গলায় এমন একটা আদেশের সুর ছিল যে অরিন্দম আর কিছুই বলতে পারল না। উনি অরিন্দমকে এক প্রকার টেনে নিয়ে গেলেন ভেতরের দিকে একটা ঘরে। অরিন্দম ঘরের মধ্যে ঢুকে দেখলো বেশ টিপটাপ সাজানো গোছানো একটা ঘর। তাতে একটা স্টাডি টেবিল, এবং সেই স্টাডি টেবিলে বসে পড়াশোনা করছে বোধহয় বছর 12-র একটা ছেলে।
হঠাৎ এরকম একটা ঘরে ওকে কেন নিয়ে এলেন ভদ্রমহিলা কিছুই বুঝতে পারছে না অরিন্দম। এসো বাবা এসো, এই হচ্ছে আমার ছেলে রৌনক। মহিলার গলার আওয়াজ পেয়ে ছেলেটা পিছন ফিরে তাকায়। ছেলেটা কোনো পড়ার কাজ করছিল মনে হয়, সামনে খাতা খোলা, হাতে পেন। এবার আবার মহিলাটি বলে ওঠেন, তা বাবা তুমি তো ইংরেজিতে পড়াশোনা করেছো, ওকে একটু হোম টাস্কগুলো করিয়ে দাও না। ওকে যে দিদিমণি পড়াতে আসে সে আজ না বলে ডুব মেরেছে। এদিকে আমি তো 4 ক্লাস অবধি পড়েছি মাত্র, তা ওর পড়াশোনার আমি কিছুই বুঝি না। তুমি একটু করিয়ে দাও না বাবা, না হলে কালকে স্কুলে ছেলেটাকে অনেক কথা শুনতে হবে। অরিন্দম এরকম প্রস্তাব আজ পর্যন্ত কোনো দিন শোনেনি, তাই কেমন একটা ভেবাচাকা খেয়ে গেল সে। ফুড ডেলিভারি ম্যানকে যে কেউ নিজের ছেলের হোম টাস্ক করিয়ে দিতে বলতে পারে, এটা সে স্বপ্নেও ভাবেনি। মানে আমি মানে আমাকে ওর হোম টাস্ক করিয়ে দিতে বলছেন? তোমাকে ছাড়া আর কাকে বলবো? তুমিই তো বললে কত পড়াশোনা তুমি করেছো, তখন জিজ্ঞেস করলাম যে। না মানে হ্যাঁ, আমি ইংলিশ নিয়েই পড়েছি, কিন্তু আজ অবধি কেউ এরকম অদ্ভুত প্রস্তাব তো দেয়নি ফুড ডেলিভারি করতে এসে, তাই আর কি। না করো না বাবা, উপায় নেই, তাই তোমাকে বললাম। অরিন্দম পড়ে গেল আতান্তরে। ভদ্রমহিলার জন্য খারাপও লাগছে, আবার তার দেরিও হয়ে যাবে এখানে বসলে। শেষেও ঠিক করলো 10 মিনিটের মধ্যে কাজ সেরে বেরিয়ে যাবে। সেই মতো মহিলার কথায় রাজি হয়ে ওনার ছেলেকে তার স্কুলের দেওয়া হোম টাস্ক করিয়ে ঠিক 10 মিনিটের মধ্যে বেরিয়ে যায়। নিজের স্কুটিতে উঠে স্টার্ট দিয়েই ঝড়ের গতিতে বেরিয়ে যায় সে। আর দেরি করলে অফারটা হাতছাড়া হয়ে যাবে তার। আজকে এত বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে অরিন্দমের সাথে যে মাথা মনে হচ্ছে স্লো হয়ে কাজ করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে একটা জায়গা থেকে চা খেতে খেতেই আরেকটা নোটিফিকেশন ঢোকে অর্ডারের। সেটাতে একবার চোখ বুলিয়ে নিয়ে চাটা শেষ করেই আবার বেরিয়ে পড়ে সে। এইভাবে ধীরে ধীরে প্রায় বিকাল হয়ে যায়। 48টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। ওভারঅল রেটিংস 4.9 আছে। মনটা একটু খুশি হয়ে যায় অরিন্দমের। এই সময় ওর কাছে আরেকটা অর্ডারের নোটিফিকেশন আসে। সেটা রিসিভ করে অর্ডারটা নিয়ে লোকেশনে যেতেই অবাক হয়ে যায়। কাস্টমারের লোকেশন যেখানে দেওয়া আছে সেখানে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি রয়েছে শুধু। মানেটা কি? এখন কি ভূতেরাও খাবার অর্ডার করছে নাকি? কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক উকি মেরেও কাউকে দেখতে পায় না। ফলে সে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় মেঘের আড়াল থেকে, মেঘনাদের মতো অদৃশ্য থেকে কে যেন বলে উঠল, খাবারের অর্ডার নিয়ে এসে না দিয়ে চলে যাচ্ছ? কেমন ধরা আচরণ বাছা। কে 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 বললো কথাগুলো? ওরকম আকাশ বাতাস কোথায় দেখছো হে? আমি তো এদিকে নাকি। গলার আওয়াজ কোন দিক থেকে আসছে সেটা খুঁজে নিয়ে তাকাতেই অরিন্দম দেখতে পেল যে বাড়িটাকেও ভূতের বাড়ি মনে করছিল। ওরই সামনে দাঁড়িয়ে রয়েছে একটা প্রায় বয়স্ক ভদ্রলোক, হাতে একটা মোটা লাঠি, সম্ভবত ওতেই ভর দিয়ে হাঁটেন উনি। ওনার পাশে পাশে একটা ছোট্ট বিড়াল হেঁটে বেড়াচ্ছে, হয়তো ওনারই পোষ্য। অর্ডার করা খাবার ডেলিভারি না দিয়েই চলে যাচ্ছ ছেলে? এ কেমন ব্যবহার? না না জেঠু, আসলে কাউকে তো দেখতে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে। তাই ভাবলে যে খাবারটা গায়েব করে দিয়েই ফাঁকে কি, তাই তো? আচ্ছা পর্যার ছেলে তো তুমি। শোনো, এ আমি শ্যামল দত্ত, একসময় নাম করা বক্সার। বেশি এদিক ওদিক করলেই না এক ঘুষিতে নাক ফাটিয়ে দেবো, এই বলে দিলাম। অরিন্দম মনে মনে ভাবে, আজই যত অদ্ভুত সব লোকেদের পাল্লায় পড়ছে সে। এই বুড়োটা এত খিটখিটে কেন কে জানে? সে তো আর সত্যি সত্যি খাবারটা নিয়ে চলে যায়নি। না 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 জেঠু, না না, এই নিন আপনার অর্ডার। আসলে যে ফোন নম্বর থেকে অর্ডারটা এসেছিল ওটাতেও তো পাচ্ছিলাম না, তাই আর কি বুঝতে পারছিলাম না। আপনি আমাকে টাকাটা দিন, আমি চলে যাচ্ছি।
ওটা আমার ছেলের নম্বর, ওই অর্ডার দিয়েছে। দাও খাবারটা, আমি টাকাটা নিয়ে আসছি। এই বলে অরিন্দমের হাত থেকে প্যাকেটটা এক প্রকার ছিনিয়েই নিয়ে ভেতরে চলে গেলেন উনি। অরিন্দম শুধু ভাবছে কতক্ষণে 50টা ডেলিভারি কমপ্লিট করবে সে। রেটিং তারই বরাবর সবার চেয়ে বেশি থাকে সেটা নিয়ে চিন্তা নেই, শুধু অর্ডারগুলো কমপ্লিট করার অপেক্ষা। এর মাঝে একবার ফোন বের করে দেখেছে ওদের কাজের গ্রুপে নিতা ম্যাম সবার আপডেট কি জানতে চেয়ে যখন মেসেজ করেছিলেন বেশিরভাগ কারোরই 30টাও কমপ্লিট হয়নি। সেখানে অরিন্দমের বাকি এখন আর মাত্র একটা। এই সময় ভাবছিল সে, তখনই সে দেখে বুড়ো লাঠি হাতে এগিয়ে আসছে তার দিকে। এই নাও তোমার টাকা, দেখে নাও। অরিন্দম হালকা মাথা নেড়ে টাকাটা নিয়ে পকেটে রেখে স্কুটির দিকে এগিয়ে যায়। তখনই পিছন থেকে বুড়োর গলায় আর্তচিৎকার শুনতে পায়। এ কি, আমার চিনি কোথায় গেল? চিনি, ও মা, কোথায় গেলি? অরিন্দম ফিরে তাকায়। ভদ্রলোক পাগলের মতো কাকে একটা খুঁজছেন, হয়তো ওনার পোষা বিড়ালটাকে, যেটাকে ওনার পাশে পায়ে পায়ে একটু আগে ঘুরতে দেখেছে অরিন্দম। বিড়ালটা কোন ফাঁকে অন্য কোথাও চলে গেছে বোধহয়। অরিন্দম কিছু বলতে যাবে তার আগেই ভদ্রলোক তার দিকে এক প্রকার দৌড়ে আসে, এসে চিৎকার করে বলে, তুমি আমার চিনিকে সরিয়ে নিয়েছ, তোমার এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে পালিয়ে যাবে ভেবেছ? শিগগিরই বের করো আমার চিনিকে, বের করো বলছি। আপনার বিড়ালকে আমি নিয়ে কি করব? অদ্ভুত তো, এমনি বিড়ালে অ্যালার্জি আছে, আমার পছন্দ হয় না। সেই প্রাণীকে আমি চুরি করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাব? খবরদার, ওকে বিড়াল বিড়াল বলেছ তো, ওর নাম চিনি। আর তুমি ছাড়া কে নেবে ওকে? মেয়েটা আমার বড্ড ভালো, আমাকে ছাড়া কোথাও যায় না। তোমাকে দেখে প্রথম থেকেই কেমন যেন চোর চোর লাগছিল। তুমি নিয়েছো ওকে, ফেরত দাও বলছি, আমার মেয়েকে ফেরত দাও। ভদ্রলোক বয়স্ক না হলে এতক্ষণে ঠাঁটিয়ে একটা থাবড়া মেরে দিত সে তার গালে। মামদোবাজি পেয়েছে নাকি? প্রথম থেকে এই লোকের তার সাথে সমস্যা, আর এখন কিনা চোর অপবাদ দিচ্ছে। বেশ ঝাঁঝিয়ে কথাটা শোনাতে যাবে ভাবলো, তখনই ভদ্রলোক ডেকে উঠলেন। দাঁড়াও, এইভাবে তুমি শুনবে না, তোমার ব্যবস্থা আমি করছি। এই ভোলা, কালু, বিল্টু, সব কই গেলি? দৌড়ে আয় তো, চোর ধরা পড়েছে। সাথে সাথে প্রায় 6-7টা কুকুর বিকট শব্দে চিৎকার করতে করতে কোথা থেকে যেন ছুটে এলো। তাদের সম্মিলিত চিৎকার আর বুড়োর ইনস্ট্রাকশনসের আওয়াজে কানে তালা লেগে গেল অরিন্দম। সে স্কুটিতে উঠে পালাবে তার আগে একটা কুকুর দৌড়ে এসে তার একটা পা কামড়ে ধরল। ও মা গো, ও বাবা গো, মেরে ফেললে গো, বাঁচাও গো, বাঁচাও। সব মিলিয়ে একটা বিভৎস সিচুয়েশন তৈরি হয়ে গেছে অরিন্দমকে কেন্দ্র করে। বেচারা যতই বোঝানোর চেষ্টা করছে সে কিছুই করেনি, ভদ্রলোক ততই আরো খেপে যাচ্ছে। এত চিৎকার চেঁচামেচির মাঝে সামনের আরেকটা বাড়ি থেকে বেরিয়ে এলেন মাঝ বয়সী একজন লোক। বাইরে বেরিয়েই আগে প্রকাণ্ড একটা হুঙ্কার দিলেন তিনি। সেই আওয়াজে কুকুরগুলো ভয়ে লেজ গুটিয়ে সরে পড়ল। তারপর তিনি এগিয়ে এসে বয়স্ক লোকটিকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে কাকাবাবু? এই ভর সন্ধ্যাবেলায় এই ডাকাত পড়ার চিৎকার পাড়ার মধ্যে কেন? দেখো না বাবা, এই ছেলেটা খাবার দিতে এসেছিল। আমার ছেলে কি অনলাইনে খাবার অর্ডার করেছিল সেটার। প্রথম থেকেই একে আমার সুবিধার মনে হয়নি। এখন দেখছি আমার চিনিকে লুকিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমি ধরতেই অস্বীকার করতে শুরু করে, তাই ভোলু বিল্টুদের ডেকেছিলাম ওকে সায়স্তা করতে। কি? আমার পাড়া থেকে চুরি? তবে আমি যেখানে কিনা প্রেজেন্ট। এই ছেলে খুব আস্পর্ধা তো তোর দেখছি, হ্যাঁ? চল এখন থানায় চল। আমার নাম রামহরি, লোকাল থানার অফিসার ইনচার্জ। নেহাত আজ ছুটিতে ছিলাম তাই, তাহলে এভাবে রেড হ্যান্ডেড ধরতে পারতাম নাকি তোকে আমি, হ্যাঁ? চল চল এখন। আরে ও কাকু, আমি কোনো বিড়াল চুরি করিনি কাকু, বিশ্বাস করো, মা কালীর দিব্যিতে বলছি কাকু, ওই যেটুক কোনো বিড়ালকে আমি চুরি করে নিয়ে পালাতে যাইনি।
ছেড়ে দাও না কাকু, কাকু ছেড়ে দাও না, আমি না খুব ভালো ছেলে কাকু, খুব ভালো ছেলে আমি। ওই কাকুর কোনো আমি চুরি করিনি কাকু, আমি কিচ্ছু জানি না কাকু, আমাকে ছেড়ে দাও না কাকু। প্রায় কেঁদে ফেলে কথাগুলো বলার সময় লোকটার পায়ে এক প্রকার ডাইভ দিয়েই পড়ে যায় অরিন্দম, কিন্তু তাতে চিড়ে ভেজে না। ওর কলার ধরে তুলে রামহরি বটমপ্যাল যখন ওকে টানতে টানতে নিয়ে যাবে, তখনই একটা ম্যাও ডাকে সবাই চমকে উঠে তাকায় সেদিকে। সেখানে তাকাতেই সবাই দেখে একটা দুধ সাদা রঙের বিড়াল মাটিতে গড়াগড়ি খেয়ে নিজেই নিজের সাথে খেলছে। ওই তো কাকু, ওই যে ছুরি, চিনি চিনি চিনি, আমি বলেছিলাম আমি চুরি করিনি কাকু, উনি তো শুনতেই চাইছিলেন না। এবার আমাকে ছেড়ে দিন কাকু, আমি তো কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন। ততক্ষণে বয়স্ক ভদ্রলোক বিড়ালটার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে মাথায় আদর করতে শুরু করে দিয়েছে। পুলিশ ভদ্রলোকটি অরিন্দমের কলার ছেড়ে দিতেই আর 1 সেকেন্ডও সময় নষ্ট করে না, দৌড়ে নিজের স্কুটিতে গিয়ে বসে স্টার্ট দিয়েই নিমেষের মধ্যে ওই তল্লাট ছেড়ে পগার পার হয়ে যায়। কিছুটা দূরে গিয়ে একটা জায়গায় গিয়ে একটু থামেও। উফ বাবা, বুকের ভেতরটা এখনো কেমন যেন ড্রামের মতো বেজে যাচ্ছে। তার কি বাজে একটা কেসে ফেসে গিয়েছিল, আর একটু হলেই সোজা লকআপে। খুব বাঁচা বেঁচে গেছে। একটু জল খেয়ে রেস্ট নিতে নিতে খেয়াল করে পায়ে যে জায়গাটায় কুকুরটা কামড়িয়েছিল সেখানে রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। নিজের রুমালটা দিয়ে জায়গাটা বেঁধে নেয়। ডাক্তারের কাছে যেতে হবে, তবে পরে, লাস্ট একটা অর্ডার কমপ্লিট করতেই হবে ওকে। এই ভেবে মোবাইলটা অন করতেই দেখে একটা অনেক টাকার অর্ডার ঢুকেছে ওর ফোনে। তাড়াতাড়ি ওটাকে রিসিভ করে সেই রেস্টুরেন্ট থেকে খাবারটা আনতে যায়। অর্ডারটা নিয়ে বেরিয়ে দেখে কাস্টমারের লোকেশন কাছে। চটপট গাড়ি নিয়ে লোকেশনে পৌঁছতেই দেখে একটা বিশাল বড় বাংলো। এত বড় বাড়ি থেকে অর্ডার হয়েছে। অবশ্য বড় লোকদেরও তো ফাস্টফুড খাওয়ার শখ হতে পারে। ধীরে ধীরে মেন গেট দিয়ে ভেতরে ঢোকেও। সামনে আরেকটা বড় গেট, তার পাশে কলিং বেল। আর ফোন করলো না কাস্টমারকে, এমনি আর মাত্র 2% চার্জ পড়ে আছে ফোনে। কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়াতেই দরজাটা খুলে গেল, আর তখনই ভেতর থেকে যে বেরিয়ে এলো তাকে দেখে চমকে গেল অরিন্দম। অনন্যা, তুই তুই ডেলিভারি ম্যান? প্রাথমিক বিস্ময়তা কাটিয়ে অরিন্দম এখন বাড়ির ভেতরে বসে আছে। অনন্যায় ওকে জোর করে এনে বসিয়েছে, কারণ ও লক্ষ্য করেছিল অরিন্দমের পায়ের এক জায়গায় ব্যান্ডেজ মতো বাঁধা, জামার একটা হাতা ছেঁড়া, এক কথায় বিচ্ছিরি অবস্থা। তুই এই বাড়িতে? এটা কার বাড়ি? আমার বিয়ে হয়ে গেছে, জানিস না? দেখে জেনেও ভুলে যাওয়ার ভান করছিস। তা বিয়ের পর একটা মেয়ে কোথায় থাকে? হ্যাঁ, শ্বশুর বাড়িতে নেই আমি, কারণ সৌভিকের বাড়ি কৃষ্ণনগরে। ওখান থেকে ওর এই কলকাতায় রোজ অফিস করতে আসা সমস্যা, তাই ও আর আমি এখানে এই বাড়িতেই থাকি। বিয়ের পর তো এই বাড়িটা কিনলো। আরে বাস, তোর বর তো হিব্বি বড় লোক রে। তাহলে একদিক থেকে ভালোই করেছিস। আমি ছিলাম বেকার একটা ছেলে, কেনই বা থাকতিস তুই আমার সাথে? ভালোই করেছিস। এই শোন, সেন্টিমেন্টাল করে না, যদি লুটপাট করবি ভাবিস, সেই চিন্তাটা ছেড়ে দে। আমি কিন্তু অত সহজ ইমোশনাল হই না, আর সেটা তুই খুব ভালো করে জানিস। ধুর, তোকে সেন্টি মারতে বয়ে গেছে আমার। যথেষ্ট ভালো আছি আমি এখন। অত পুরনো কথা ভেবে টাইম নষ্ট করার মতো টাইম এই শর্মার এখন নেই। অনন্যা একটু হাসলো অরিন্দমের কথা আর তার কথা বলার ধরনে। তারপর ওকে জিজ্ঞাসা করলো, কিন্তু তোর এই অবস্থা কি করে হলো? রাস্তায় বক্সিং করছিলি নাকি? উফ, আবার বক্সিং এর নাম করবি না আমার সামনে একদম। তারপর অরিন্দম ধীরে ধীরে সকাল থেকে সমস্ত ঘটনা খুলে বলল ওকে। কথাগুলো শুনতে শুনতেই হাসতে লেগেছিল অনন্যা। ঘটনাগুলো হাসির হলেও যার সাথে ঘটেছে সে এখন এত অদ্ভুত ঘটনার প্রাচুর্যে ক্লান্ত।
এগুলোর সাথে সাথে 50টা ডেলিভারি কমপ্লিট করা, করতে পারলে গিফট পাওয়ার ব্যাপার সবই বলল। শেষে ক্লান্ত গলায় বলল, এখন তাড়াতাড়ি অর্ডারটা নিয়ে আমাকে 5 স্টার রেটিং দে তো, তাহলে হয়তো একটা সুযোগ থাকবে গিফটটা পাওয়ার। কে জানে কপালে আর কি কি লিখে রেখেছে ভগবান। সে না হয় দিচ্ছি, কিন্তু তুই শেষ পর্যন্ত ফুড ডেলিভারির কাজ করছিস। যা করছি না নিজের দমে করছি, তুই তো ছেড়ে গেলি আমি বেকার বলি। অবশ্য তোর ওপর কোনো রাগ নেই আমার, তুই এভাবে গেলি বলেই হয়তো নিজে পরিশ্রম করে 2 পয়সা কামানোর প্রয়োজনীয়তা বুঝতে পারলাম। আর কালকে রাতের জন্য সরি, আসলে প্রতিমের বাচ্চাটা না জোর করে ড্রিঙ্কস করে দিয়েছিল, তাই নেশা চড়িয়ে তোকে অনেক উল্টো পাল্টা বলে ফেলেছিলাম রে। আই এম এক্সট্রিমলি সরি। সে আমি বুঝেছিলাম, তাহলে তুই আমার সাথে যোগাযোগ করতিস না। সে যাক, বাদ দে, নিজের জীবনটা আবার নতুন করে শুরু কর। অনেক শুভকামনা থাকলে তোর জন্য। তুইও ভালো থাকিস। তবে হ্যাঁ, দেখিস তোর বর যদি জানতে পারে তোর এক্স বয়ফ্রেন্ড খাবার ডেলিভারি দিতে এত রাতে এসেছিল তোদের বাড়ি, কালকে সকালে যেন আমার বাড়ি হাজির না হয় বাস পেটা করার জন্য। তুইও না একেবারে থার্ড ক্লাস মানুষ হবি না তুই আর। খাবারটা নিয়ে ওর সামনে ফোন বার করে 5 স্টার রেটিং দিয়ে দেয় অনন্যা অরিন্দমকে। অরিন্দম এরপর আর কথা বাড়ায় না। শেষ একবার অনন্যার দিকে তাকিয়ে আলতো হেসে বেরিয়ে আসে বাড়ি থেকে। ঘুমটা ভাঙল চোখে রোদ পড়তে। গতকাল রাতে কোনো মতে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছিল ফোনটা চার্জে বসে। সকালে ঘুম ভাঙতেই তরাক করে লাফিয়ে উঠে ঘড়িতে দেখে 8:30 বাজে। এক লাফে বিছানা ছেড়ে উঠে চার্জ থেকে ফোনটা তুলে নিয়ে আবার বিছানায় এসে বসেও নেটটা অন করতেই দেখে পরপর মেসেজ ঢুকতে থাকে ওর ফোনে। সেগুলো দেখার আগে একটা কল ঢোকে ওর ফোনে। প্রীতম। ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে কল রিসিভ করতেই ওই পাশ থেকে প্রীতম চিৎকার করে ওঠে, কিরে হতচ্ছাড়া, সেই সব দিয়ে দামটা তো তুমি মারলে গুরু। অবশ্য আমি জানতাম তুমি শালা ছুপা রুস্তম। এবার কিন্তু পার্টি বানতা হ্যাঁ বস, না হলে কিন্তু কপালে কষ্ট আছে চরম। ওর সঙ্গে আরো কথা বলে সারমর্ম যা বুঝলো অরিন্দম সেটা হলো ও এই কন্টেস্টটা জিতে গেছে। অর্থাৎ যে ইলেকট্রিক স্কুটি পাওয়ার কথা, যার জন্য এত যুদ্ধ, সেই যুদ্ধে ও জিতে গেছে। আহ কি শান্তি! পেটের মধ্যে যেন প্রজাপতি উঠতে লাগলো ওর আনন্দে। হাত পা ছড়িয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। যাক, এত কষ্ট করার কিছু তো ফল পেল। এর পরের সিন, একটা ইউটিউব চ্যানেল খুলেছে অরিন্দম। ইলেকট্রিক স্কুটি চালিয়ে ও যখন ফুড ডেলিভারি করতে যায় তখন সেই সমস্তটা ভ্লগিং করে। পরে ইউটিউবে সেগুলো আপলোড করে। ফলে নিত্যদিনের নানা ঘটনা সেগুলো নিজের এক্সপিরিয়েন্সের সাথে সাথে মানুষের সাথে শেয়ারও করতে পারে। চ্যানেলের নাম দিয়েছে ডেলিভারি দিনলিপি। এতক্ষণ আপনারা শুনছিলেন কৌস্তব দাসের কলমে লেখা গল্প ডেলিভারি দিনলিপি। গল্প পাঠে ছিল তুষার এবং গল্পের সূত্রধার ছিলাম আমি অরিত্রিকা। অন্যান্য চরিত্রে ছিল কৌস্তব, সোহম, অনন্যা এবং ইশিকা। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন গল্পের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।